ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আমার সম্পূর্ণ আস্থা রয়েছে এবং সেটা রেখেই আমি আমার এই ভিডিওটা শুরু করছি। বিচার ব্যবস্থার কথা কেন এলো এটা আপনারা আমায় প্রশ্ন করতেই পারেন। তো বুঝতে পারবেন আমি যত ভিডিওটা নিয়ে সামনের দিকে এগোবো তত আপনাদের কাছে পরিষ্কার হবে যে বিচার ব্যবস্থার সঙ্গে আমার এই ভিডিওর যে বিষয়বস্তু, যে 1990 সালে ঘটে যাওয়া কলকাতা শহরের বুকে ঘটে যাওয়া একটি সাংঘাতিক ঘটনা, তাই বলবো, একটি মাইনর বাচ্চা মেয়ের সঙ্গে যা হয়েছিল সেটা নিয়ে আজকে আমার এই ভিডিও। এবং তার ফলে যাকে অপরাধী বলে শনাক্ত করা হয়েছিল, অভিযুক্ত প্রথমে এবং পরে অপরাধী বলে বিচার চলেছিল, ট্রায়াল চলাকালীন সে কোনো দিন স্বীকার করেনি সেই অপরাধের কথা। ফাইনালি তাকে ফাঁসি দেওয়া হয় এবং তখনও কিন্তু সে স্বীকার করেনি। আগের মুহূর্ত পর্যন্ত, এক মুহূর্তের জন্য সে কিন্তু তার দোষ স্বীকার করেনি। সে শেষ পর্যন্ত বলে গেছিল, একেবারে সেই মুহূর্ত পর্যন্ত, তাকে শেষ করে দেওয়ার মুহূর্ত পর্যন্ত, যে আমি নির্দোষ। তো কোন ঘটনাটার কথা বলছি আমি জানি না, যারা বয়স্ক আছেন আমার দর্শক তারা হয়তো বুঝতে পারছেন। হ্যাঁ, 1990 সালের 5ই মার্চ কলকাতা শহরের ভবানীপুর যে জায়গাটি, সেখানে আনন্দ অ্যাপার্টমেন্ট বলে একটি ফ্ল্যাট বাড়িতে ঘটে গেছিল একটি নৃশংস ঘটনা। তো সেখানে ধনঞ্জয় চ্যাটার্জি বলে যাকে ধরা হয়েছিল তাকেই শেষ পর্যন্ত ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয় এবং সুপ্রিম কোর্ট অবধি কেসটা যায়। ঘটনা ঘটেছিল 1990 সালের মার্চ মাসে। কেসটা চলে 14 বছর, সে জেলের ভিতর কাটায় এবং 14 বছর পরে ফাইনাল যে লোয়ার কোর্টের যে ভার্ডিক্ট ছিল যে তাকে ক্যাপিটাল পানিশমেন্টই দেওয়া হলো, হাইকোর্টেও সেটা অব্যাহত থাকে এবং সুপ্রিম কোর্ট অবধি মামলা যায়, সেখানেও একই রায় থাকে। এবং শেষ পর্যন্ত যখন রাষ্ট্রপতির কাছে বিবেচনা বা পুনর্বিবেচনার আবেদন সে জানায়, রাষ্ট্রপতিও কয়েকদিন বিবেচনা করার পর কিন্তু একই রায় বহাল রাখেন। তার ফলে 14ই আগস্ট 2004 সালে ধনঞ্জয়ের ফাঁসি হয়ে যায়। তো আজকে এই ভিডিওটা তাহলে আমি কেন করছি? ঘটনাটা তো ক্লোজ হয়ে গিয়েছে, তাই না? না, ভিডিওটা করার অনেক কারণ রয়েছে। কারণ বর্তমানে গত 1-1.5 বছর ধরে আবার করে শোনা যাচ্ছে যে হয়তো কোথাও কোনো ভুল চুক রয়ে গিয়েছে এবং সেই কারণে এই কেসটা রিওপেন করার একটা প্রস্তাব বিভিন্ন মহল থেকে বারবার উঠছে। তো কেন উঠছে সেই কারণগুলো বিশ্লেষণ করব এবং তার আগে কিন্তু আমাকে ফিরে যেতে হবে ঘটনাটির জায়গায়, যে অনেকেই যেহেতু নতুন, মানে নতুন প্রজন্ম বলা যেতে পারে, যাদের অল্প বয়স, তারা কিন্তু এই ঘটনাটি সম্পর্কে তাদের কোনো নলেজ নেই, তারা জানেন না। আমি তখন স্কুলে পড়ি, স্কুলের একদম হায়ার ক্লাসে, ক্লাস 12-এ পড়ি, সেই সময় ঘটনা ঘটেছিল এবং প্রতিদিন সেই সময় যেহেতু টিভি সবার বাড়িতে ছিল না, মূলত খবরের কাগজ এটাই ভরসা ছিল জানার জন্য আপডেট। তো কোর্টে কেস চলছিল এবং কি এগোচ্ছিল ঘটনা পরম্পরা, এটা কিন্তু তখন আমরা সবাই, আমার মনে আছে, খুব খবরের কাগজ পড়তাম, নিউজ পেপার, এবং তাতে কিন্তু প্রতিনিয়ত ঘটনার আপডেট আমরা পেতাম। তো তারপরে ঘটনা ধামাচাপা একটা সময় পড়ে যায়, কারণ কেস চলছে, ট্রায়াল চলছে, এই কোর্ট থেকে সেই কোর্ট, সেই কোর্ট থেকে আরও হায়ার কোর্ট। তো আবার যখন 2004 সালে ফাঁসির অর্ডারটা বহাল থাকে, সেই সময় আবার ঘটনাটা সারফেসে আসে এবং তখন আবার করে জানতে পারি যে না, সেই রায় বজায় আছে এবং এই লোকটিকেই সেই ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হচ্ছে। এবার কথা হচ্ছে যে কেন আমি ভিডিওটা করছি, যে তাহলে কি কোথাও ভুল হয়েছে মনে হচ্ছে, কেন বিভিন্ন মহল থেকে কেসটা রিওপেন করার মানে কথা বলা হচ্ছে, তো সেটা নিয়ে বলবো। তার আগে বলে নিই, সকলকে নমস্কার জানাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই, আশা করি সকলে সুস্থ আছেন আর ভালো আছেন। তো ঘটনা ঘটেছিল 1990 সালের একদিন বিকেল 5:20 নাগাদ। একটি গুজরাটি ফ্যামিলি, পারেখ ফ্যামিলি বাস করত আনন্দ অ্যাপার্টমেন্ট ভবানীপুরে। যথেষ্ট পশ এরিয়া, বড়লোকের জায়গা। তাদেরও একটি সোনার দোকান ছিল, সোনার দোকানের নাম ছিল অলঙ্কার, যেটা খুব সম্ভব বউবাজারে ছিল, এটা আমি সঠিক বলতে পারবো না। তো যাই হোক, তারা মেয়েটি, যে হেতাল পারেখ বলে যে মেয়েটি, সে একটি 18 বছরের মেয়ে, 17-18 বছরের মেয়ে। সে বোর্ড পরীক্ষা দিতে গিয়েছিল বলে জানা যাচ্ছে। সে আইসিএসসি বোর্ডে খুব সম্ভব পড়তো, ক্লাস 10 বা 12 আমি বলতে পারবো না। শোনা যাচ্ছে বোর্ড পরীক্ষা মার্চ মাসের প্রথমে, তখন বোর্ড পরীক্ষা হতো। দিয়ে সে বাড়ি ফিরে এসেছিল 12টা থেকে 1টার মধ্যে, দুপুর 12টা থেকে 1টার মধ্যে। তারপর বিকেলবেলা 5:20, বিকেল 5:20-তে তার মা মন্দিরে যায়। আমি সময়গুলো কেন বলছি সেটা আপনারা মন দিয়ে ভিডিওটা পুরোটা দেখুন বা শুনুন, তাহলে অবশ্য করেই বুঝতে পারবেন যে সময়ের এখানে একটা বড় ভূমিকা রয়েছে। সময়, যে টাইম লাইন বলতে পারেন। তো মেয়েটি মানে দুপুরবেলা এলো বাড়িতে, তারপর সে বাড়িতেই থাকলো। সে আর তার মা বাড়িতে ছিল, তার বাবা গিয়েছিল দোকানে এবং তার দাদাও দোকানে ছিল। তো
বাড়িতে মেয়েটি একলা থাকলো এবং মেয়ের মা চলে গেল মন্দিরে। মেয়ের মা ফিরে এলো বিকেল 5:45, মানে মোটামুটি 25 মিনিট মতন পরে। ফিরে এসে তিনি দরজায় ধাক্কা দিচ্ছেন, কিন্তু মেয়ে ভিতর থেকে দরজা খুলছে না। অনেকক্ষণ ধাক্কা দেওয়ার পরেও যখন মেয়ের দরজা খুলছে না, তিনি চিৎকার চেঁচামেচি করেন। স্বাভাবিকভাবে আশপাশের ফ্ল্যাট বাড়ির লোকজন জড়ো হয় এবং দরজা ভেঙে ফেলতে তারা বাধ্য হন। দরজা ভাঙার পর দেখা যায় ভয়ঙ্কর দৃশ্য। ভিতরে তাদের বেডরুম, মানে তা ভদ্রমহিলা এবং তার হাজব্যান্ডের বেডরুমের সামনে বা ড্রয়িং রুম পার হয়ে যে জায়গাটা, সেখানে মেয়েটি উপর হয়ে পড়ে আছে এবং তাকে খুব খারাপভাবে হত্যা করা হয়েছে দেখে বোঝা যাচ্ছে। তার শরীরের উপরের অংশে কাপড় ছিন্ন বিচ্ছিন্ন মতন, আর নিচের অংশে কোনো কাপড় নেই। তাকে পরবর্তীকালে একটা সাদা চাদর দিয়ে তার মা ঢেকে দেন যখন বিছানার উপর বডিটা রাখা হয়। তারও আগে কিন্তু তিনি ঘরে চিৎকার করতে করতে ঢোকেন এবং বিভিন্ন ঘরে ঢুকে তিনি ধনঞ্জয় ধনঞ্জয় কোথায় এরকম বলে চিৎকার করেন বলে জানা গিয়েছে সংবাদ মাধ্যম সূত্রে। আমি আগেই বলেছি, তখন টিভিতেও বলা হতো সংবাদে, তবে নিউজ পেপারে ডিটেল জানা যেত সেই সময় ঘটনাটা। এবং পরবর্তীকালে বিভিন্ন ইউটিউব ভিডিওতেও কিন্তু বা একটা ডকুমেন্টারি তৈরি হয়েছিল এই ধনঞ্জয় চ্যাটার্জির ইন্টারভিউয়ের উপর এবং আরও 5টা তার ফ্যামিলি সব নিয়ে। সব কিছু থেকেই আমার এই মানে রসদগুলো কালেক্ট করা, যে কোথা থেকে আমি ঘটনাগুলোর সূত্রটা পেলাম। তো তারপরে কি হলো, যে বিভিন্ন ঘরের দরজা খুলে খুলে, অনেকগুলো ঘর ছিল, তিনি কিন্তু ধনঞ্জয় কোথায় ধনঞ্জয় কোথায় বলে খোঁজ করেন। তো ধনঞ্জয়কে তো খুঁজলেন, কিন্তু পাওয়া গেল না। লোকের কানে কানে গুঁজ হতে লাগলো, গুঞ্জ যাকে বলে, যে হতে লাগলো ধনঞ্জয়ের নামটা, যে ধনঞ্জয়কে কেন খুঁজছেন। কারণটা জানা গেল যে 2-1 দিন আগেই যে সেক্রেটারি যিনি আছেন এই বিল্ডিংয়ের, তার কাছে কমপ্লেন করা হয়েছিল এই ধনঞ্জয় নামের একজন সিকিউরিটি গার্ড, ধনঞ্জয় চ্যাটার্জি, যে নিচে ডিউটি করতো বাড়ির নিচে, যার হাতে প্রোটেকশনের দায়িত্ব ছিল তাদের সকলের, সে তার এই মেয়েটিকে যখনই সে স্কুল থেকে আসতো বা যেত, মেয়েটিকে উত্ত্যক্ত করতো। এবং ঘটনার দিনও সে মেয়েটিকে বলেছিল যে চলো সিনেমা যাবে, ভালো সময় কাটাবো ইত্যাদি, আমার সঙ্গে সিনেমায় চলো। এবং ঘটনাচক্রে সেদিন সে সিনেমায় গেছিল, সেটা কিন্তু সে পরবর্তীকালে আদালতে স্বীকার করে, এটা বলে রাখলাম। তো হয়েছিল যেটা, যে মেয়েটির মা তখন মেয়েটির বাবাকে জানায় ঘটনা, বেশ কিছুদিনের উত্ত্যক্ত করার ঘটনা চলার পর। তো মেয়েটির বাবা জানতে পেরে সেই বাড়ির সেক্রেটারিকে জানান এবং তার ডিউটিটা সেই দিন এই 5 তারিখ থেকেই বদল করা হয়েছিল। 5 তারিখ ধনঞ্জয়ের ডিউটি ওখানে ছিল না, বদলে অন্য একজনের ডিউটি ছিল, কিন্তু সে ডিউটিতে আসেনি, মানে সেদিন জয়েন করেনি। সামহাও কোথাও মিসকমিউনিকেশন হয়ে থাকতে পারে, সে আসেনি। কিন্তু তার জায়গায় ধনঞ্জয়ের ডিউটি ছিল না, তবু ধনঞ্জয় বেলা 2টো পর্যন্ত ডিউটি করেছিল বলে সে নিজে স্বীকার করেছে। পরবর্তীকালে যেটা হলো, যে মানুষজন তো জড়ো হলো, মেয়েটির মা মেয়েটির বডিটা কোলে তুলে নিল এবং দৌড়ে সামনে থাকা লিফটে উঠে গেলেন। লিফটে করে তিনি নিচে নেমে এলেন এবং লিফটের মধ্যে বসে থাকলেন। তিনি লিফটের থেকে বাইরে বেরোলেন না এবং কোনো একজন ডাক্তার, তাদের ফ্যামিলি ডক্টর হবেন, কোনোভাবে খবর কারোর কাছে পেয়ে তিনি এলেন এবং ওই লিফটের মধ্যেই বডি পরীক্ষা করে তিনি বললেন মেয়েটির দেহে প্রাণ নেই। মেয়েটির মা হয়তো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্যই এইভাবে নেমে এসেছিলেন। তিনি আবার উপরে চলে গেলেন মেয়ের বডি সমেত। তিনি কিন্তু মেয়ের বডি কোলে তুলে নিয়েছিলেন। মেয়েটি যথেষ্ট বড়, এটা মনে রাখতে হবে, একজন মহিলা, তিনি কোলে নিয়েছিলেন। যাই হোক, তার শরীরে যথেষ্ট শক্তি আছে, আই মিন টু সে। তিনি নিয়ে গেলেন, তারপরে তিনি মেয়েটির ঘরে নিয়ে গিয়ে বডিটা বিছানায় রেখে একটি সাদা চাদর দিয়ে পুরো বডি ঢেকে দিলেন। এতক্ষণের মধ্যে কিন্তু ছেলেটির বাবা বা দাদাকে কোনো খবর দেওয়া হয়নি। এরপর আরও 1 ঘন্টা পরে তার বাবাকে খবর দেওয়া হয় এবং দাদা ইতিমধ্যেই অটোমেটিক্যালি, সে যেমন বাড়ি এসে গিয়েছিল, হয়তো দাদাই ডাক্তারকে ডেকেছিল, এরকম হতে পারে, বাট দাদাকে কেউ খবর দিয়েছিল, এটা হতে পারে। তখন কিন্তু মনে রাখতে হবে মোবাইল ফোনের প্রচলন ছিল না সেই সময়, আমি 90s কথা বলছি, একদম 1990 সালের ঘটনা এটা। তো মোবাইল ফোন ছিল না, ওই ল্যান্ড ফোন দিয়েই খবরটা দেওয়া হয়েছে। তো মেয়েটির দাদা হতে পারে খবর দিয়েছিল এবং ডাক্তার এসেছিল, তো দাদা বাড়িতে ছিল, মা এবং দাদা। ইতিমধ্যেও কিন্তু পুলিশে খবর দেওয়া হয়নি, এটা মনে রাখতে হবে। ডাক্তার অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন যে মেয়েটি আর দেহে প্রাণ নেই। তারপরেও তো মেয়েটিকে তার মা রেখে এরপর মেয়ের বাবাকে 7টা নাগাদ ফোন করা হয় এবং তিনি বাড়ি চলে আসেন কিছুক্ষণের মধ্যেই। এসে তিনি সারা ঘরে খোঁজ খবর করেন যে কোনো কিছু পাওয়া যায় কিনা, কে এই কাণ্ডটা ঘটিয়েছে ইত্যাদি ব্যাপার। তো এই প্রসঙ্গে বলে রাখা ভালো, মেয়ের মা যখন দরজা ধাক্কাচ্ছিলেন, খুব স্বাভাবিকভাবেই দরজা ভিতর থেকে লক ছিল এবং যার জন্য দরজাটা ভাঙতে হয়েছিল। এটা আপনাদের নলেজে রাখুন, কারণ এটা কাজে লাগবে পরে। তো এরপর কি হলো, মেয়ের বাবা আরও অনেকক্ষণ পরে তিনি ঘরে অনেক ছানবিন করলেন, নিজে তদন্ত করলেন এবং শোনা যায় তিনি নিজেই একটি ছেঁড়া চেন, গলার চেন, ইমিটেশনের তৈরি ডেফিনেটলি, এবং একটি ভাঙা বোতাম বা গোটা বোতাম যাই হোক ক্রিম কালারের, সেটি তিনি খুঁজে পান। খুঁজে পেয়ে তিনি তারপর পুলিশকে ফোন করেন।
পুলিশ আসলে তারা পুরো ঘটনা দেখে শোনে। ইতিমধ্যে ঘটনার মিনিমাম 4-5 ঘন্টা এদের দেওয়া বয়ান অনুযায়ী 5:45 থেকে শুরু করে মোটামুটি 9টা 9:30 পর্যন্ত পুলিশ এসেছিল। এতক্ষণ কেটে গিয়েছে, তো গোল্ডেন আওয়ার যেটা বলে সেটা চলে গিয়েছে। এরপর ময়নাতদন্তে যায়, দেহ নিয়ে যায় পুলিশ, এবং প্রথমে জানা যায় মেয়েটির সঙ্গে পাশবিক অত্যাচার করা হয়েছে বা নির্যাতন করা হয়েছে তাকে শারীরিকভাবে। কিন্তু পরে জানা যায় যে এটা কোনো জবরদস্তি কোনো নির্যাতন ছিল না, এটা একটা নর্মাল শারীরিক সম্পর্কের কথা পাওয়া গিয়েছে, এবং যেটি তার আন্ডারগার্মেন্টস পাওয়া গিয়েছে তাদের ড্রয়িং রুমের টিভি ক্যাবিনেটের নিচে, এবং সেখানে রক্তমাখা অবস্থায় তার যে আন্ডারগার্মেন্টস পাওয়া যায়, লোয়ার আন্ডারগার্মেন্টস, তাতে কিন্তু স্পার্ম পর্যন্ত পাওয়া গিয়েছে। কিন্তু এখানে মনে রাখা ভালো, যখন এই স্পার্মের ডিএনএ টেস্ট করলেই কিন্তু অনেক কিছু জানা যেত, কিন্তু সেটা করা হয়নি। কিন্তু এই ধনঞ্জয় চ্যাটার্জিকে ধরা হয়েছিল পরবর্তীকালে। কিভাবে ধরা হলো এবার সেটা বলি। পুলিশ তো সেই রাতেই বেরিয়ে পড়লো একেবারে ধনঞ্জয় চ্যাটার্জিকেই খোঁজ করতে, যেহেতু মেয়েটির মা তাদের কাছে এই নামটাই দিয়ে ঘটনাটা বলেছিলেন যে তার ডিউটি চেঞ্জ করতে বলা হয়েছিল, এবং তাকে ওই দিন বেলা 2টোর পরেও ওই বাড়িতে দেখা গিয়েছে 3 তলায় যেতে, এবং সে কিন্তু লিফটে করে নাকি গেছিল। পরবর্তীকালে জানা গেছে লিফটম্যান সেই সময় টয়লেট গিয়েছিল, সে কিন্তু দেখেনি তাকে লিফটে করে যেতে। কিন্তু তাকে ওই বাড়ির যে আরেকজন সিকিউরিটি গার্ড, যার নাম দশরথ মুর্মু, সে সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখে, এবং মেয়েটির দেহ কিন্তু ক্ষতবিক্ষত ছিল, প্রচুর রক্তপাত সেখানে দেখা গিয়েছিল। কিন্তু এই ধনঞ্জয় যখন নেমে আসে সিঁড়ি দিয়ে, সে কিন্তু ধোপদুরস্ত পরিষ্কার জামাকাপড় বা শার্ট প্যান্ট পরেই নেমে এসেছিল, তার কিন্তু শরীরে বা জামা কাপড়ে কোনো রক্তের ছিটা দেখা যায়নি। এগুলো আমি এজন্যই বলছি যে পরবর্তীকালে এই ধরনের প্রমাণ কিন্তু আদালতে পেশ করা হয়েছিল, এবং যে প্রমাণগুলো মানে সঠিকভাবে প্রমাণ কিন্তু পেশ করা হয়নি। যে আমি যেরকম বললাম যে স্পার্মের মানে নিশান পাওয়া গিয়েছিল আন্ডারগার্মেন্টসে, মেয়েটির লোয়ার আন্ডারগার্মেন্টসে, সেইটা কিন্তু ডিএনএ টেস্ট করে যদি মেলানো হতো এই ধনঞ্জয়ের সঙ্গে, তার ডিএনএর সঙ্গে, ইজিলি বোঝা যেত সে দোষী কিনা। তাকে দোষী কেন বলা হয়েছিল? কারণ তাকে সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখেছিল ওই বিল্ডিংয়ের একজন সিকিউরিটি গার্ড, অন্য একজন, এবং সে বা আরও একজন, তারা রিপোর্ট করেছিল যে যখন ওই বাড়ির সেক্রেটারি ওই জাতীয় কেউ তার নাম ধরে ডাকতে ডাকতে তার খোঁজ করতে এসেছিল বিকেলে ওই 5টার পরে, যে সে কোথায়, সে কেন ডিউটি ওই আরেকটা বিল্ডিংয়ে জয়েন করেনি, তখন তাকে ডাকা হয় তার নাম ধরে, কারণ এই সিকিউরিটি গার্ড 3 তলায় তাকে উঠতে দেখেছে, এটা বলেছিল। তো তাকে যখন নাম ধরে ডাকা হয়, সে নাকি ওই যে হেতালদের যে বাড়ি, সেই 3 তলার বারান্দার গ্রিলের ফাঁক থেকে, মানে গ্রিলের ফাঁক বলা হয়নি, বলা হয়েছে বারান্দা থেকে মুখ ঝুলিয়ে, মানে তার মুখটা দেখা গেছে, মুখ ঝুলিয়ে সে সাড়া দিয়েছিল যে হ্যাঁ আমি আসছি নিচে, এটা বলা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যে কলকাতার যে ISI এর 2জন রিসার্চ স্কলার, তারা রিসার্চ করে বের করেছেন, এবং তারাই মূলত কেসটা রিওপেন করার দাবি জানিয়েছিলেন। এই জন্যই রিওপেন করা দরকার, যে ওই বাড়ির যে নকশা বা যে গ্রিলের ডিজাইন, সেখান দিয়ে মুখ বার করা সম্ভবই নয়, এবং মুখ তার নিচে থেকে কেউ দেখতে পাওয়াটাও সম্ভব নয়, এবং জানলাতেও গ্রিল আছে, যদি জানলা দিয়েও সে বলে থাকে সেটাও মানে দেখতে পাওয়ার, মুখ দেখতে পাওয়ার কথা নয়। কথাটা যদি কেউ বলেও থাকে সে অন্য কেউ হতে পারে, এটাই বলার কথা। এগুলো গেল, এরপর কি হলো ঘটনাটা সেটা বলি। সেই রাতে পুলিশ চলে যায় ধনঞ্জয়ের গ্রামের বাড়িতে তাকে খোঁজ করতে। ইতিমধ্যে আরও জানা যায় এরপরে যে একটা বোধহয় সাদা অ্যাম্বাসাডার কারে করে ধনঞ্জয় এবং আরও কয়েকজনকে, ওখানকার ওই জাতিরই কাজ করে, তাদের ওখান থেকে চলে যেতে দেখা গেছিলো, এবং তারা দুর্গাপুরের কাছে কোনো একটা ধাবায় খাওয়া দাওয়াও করেছিল। তারপর ধনঞ্জয় নিজের বাঁকুড়ার গ্রামের বাড়ির কুলডিহি গ্রাম, সেখানে সে চলে গিয়েছিল বলে জানা যায়, কিন্তু পুলিশ তাকে সেখানে গিয়ে খুঁজে পায় না, সে রাউরকেলা চলে গিয়েছিল, এরপর মানে গা ঢাকা দিয়েছিল, এটা জানা যায়। প্রশ্ন যে কেন তাহলে কেস রিওপেন করার দাবি উঠছে, সে কেন পালিয়েছিল এই কারণেই, শোনা যায় তার সঙ্গে যারা ওই অ্যাম্বাসাডার কারে করে গিয়েছিল, এক তো অ্যাম্বাসাডার ভাড়া করার তার কোনো সাধ্য ছিল না, সে খুবই সামান্য মাইনে পেত, সেই যুগে বাড়িতে সে মাত্র 200-300 টাকাই দিতে পারত নিজের খরচ চালিয়ে, বোঝাই যাচ্ছে কত টাকা মাইনে পেতে পারে, তখন মাইনে করি এত বাড়েনি। তো যাই হোক, যখন তার সঙ্গে যারা গেছিল তাদের সঙ্গে সে যা বলেছে আদালতে, সিনেমা দেখে সে ফিরে আসছিল এবং বলেছিল যে তাকে এই মানুষগুলি বলেছিল যে তোকে পুলিশ খুঁজছে এই কেসটাতে, যে মেয়েটার এরকম বডি পাওয়া গিয়েছে এবং তোকে খুঁজছে, সে ভয়ে পালিয়েছিল। এবং সে জানাচ্ছে যে এই মানুষগুলি তাকে বলেছিল, এই গাড়ি দাঁড় করানোই ছিল, যে এই গাড়ি করেই পালাতে হবে এখনই। তো গাড়িটা কে দাঁড় করিয়ে রেখেছিল? এর তো টাকা পয়সার ক্ষমতা ছিলই না, এর পালাতে হলে তো ট্রেনে বাসে পালানোটা অনেক বেশি মানে সামঞ্জস্যপূর্ণ হতো। এগুলো কিন্তু প্রশ্ন তুলে দেয়। আরও আছে প্রশ্ন যে ঘরের দরজা ভিতর থেকে তো বন্ধ ছিল, তাহলে ঘরের বাইরে এলো কি করে? ধনঞ্জয় বা যেই হোক
কাণ্ডটা করে থাকুক, সে মেয়েটিকে শেষ করার পরে এইভাবে সে বাইরে এলো কী করে, এবং পুরো ঘটনাটা মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে, এবং তার ধোপদুরস্ত কাপড় জামা পরে সে নিচে নেমে আসছে। ঠিক আছে, এগুলো জানা যাচ্ছে। ওই জামার বোতাম যেটা পাওয়া গিয়েছে, সেই জামার কথা পরে পুলিশ জানিয়েছিল আদালতে একটা জামা জমা দিয়ে, যে জামাটা একদম পাটপাট ইস্ত্রি করা, তাতে কোনো রক্তের ছিটা দুরস্ত কিছুই ছিল না, যে এটাই হচ্ছে ধনঞ্জয়ের সেই জামা যেটা কিন্তু সে পরে কাণ্ডটা করেছিল। এবং সেই জামাটা তারা তার শ্বশুর বাড়ি, মানে তার বাড়ি থেকে, কুলডিহির গ্রামের বাড়ির তাক থেকে, র্যাক থেকে উদ্ধার করেছে। কিন্তু তার বাড়িতে পরবর্তীকালে দেখা যায় কোনো র্যাকই নেই। আচ্ছা, ধরে নিলাম তর্কের খাতিরে সেখানে র্যাক তখন ছিল, কিন্তু এই জামাটিতে কোনো রক্তের দাগের স্যাম্পল কেন পাওয়া যাবে না? আর এই জামাটি যদি ওই কাজে ব্যবহার হয়, সেখানে এতদিন পর্যন্ত 2 মাস পর্যন্ত জামাটা সাজিয়ে গুছিয়ে রেখে দেবে পুলিশের ধরা পাওয়ার জন্য, যাতে পুলিশ ধরতে পারে এবং কোর্টে দিতে পারে। তার বক্তব্য যে তাকে বলা হয়েছিল যে এখন যেহেতু জেলে থাকতে হবে, জামা কাপড় কিছু দিতে, তো ওই জামাটা দেওয়া হয়েছিল তার পরবার জন্য, জেলে পরে থাকার জন্য বাড়ি থেকে দেওয়া হয়েছিল। এবং ধনঞ্জয়ের বক্তব্য ছিল যে এই জামাটাকে পরতে দেওয়া হয়নি তাকে, এটা প্রমাণ হিসেবে আদালতে পেশ করা হয়েছিল এই বলে যে এই জামাটা পরেই সে কাণ্ডটা ঘটিয়েছিল। তো এগুলোর সত্যতা যাচাই করার এখন আর কোনো উপায় নেই। যেগুলো বলার সেগুলো হচ্ছে, মেয়েটির মা ঘরে ঢুকেই ধনঞ্জয় ধনঞ্জয় বলে কেন খোঁজ করেছিলেন? তার তো কান্নাকাটি করা এটা স্বাভাবিক ছিল, তো ধরে নিলাম সেটাও তিনি খুব স্ট্রং মাইন্ডেড, তিনি করেননি। এবং যেহেতু আগে ঘটনা হয়েছিল যে মেয়েটিকে উত্তক্ত করার কথা, ধনঞ্জয়ের যে ডকুমেন্টারি তাতে কিন্তু সে পরিষ্কার করে বলছে সে উত্তক্ত করেইনি কখনো। এটা জানা নেই সত্যি কিনা, এখন আর সেটা জানা বা বোঝার কোনো উপায় নেই। তো তারপরে যেটা হলো যে পুলিশ তো তাকে খোঁজ করতে লাগলো, তখন পাওয়া গেল না। 2 মাস পরে তাকে ওই কুলডিহি গ্রামের বাড়ি থেকেই কিন্তু ধরে আনা হলো। পরবর্তী 14 বছর ধরে মামলা চললো, এবং মামলায় বারে বারেই এই সমস্ত সাক্ষ্য প্রমাণ যেগুলি হাজির করা হলো, সেগুলির পরবর্তীকালে এখন যখন রিওপেন করার কেসটা প্রস্তাব আসছে, তখন জানা যাচ্ছে সেগুলোর খুব একটা গ্রহণযোগ্যতা আজকালকার দিনে হলে হয়তো থাকতো না। এই কারণেই যে আজকাল সব জায়গায় সিসিটিভিতে তখন যেহেতু সিসিটিভি ছিল না, কিছুই দেখা যাচ্ছে না, জানা যাচ্ছে না, সম্পূর্ণটাই মানুষ কিভাবে সাক্ষী দিচ্ছে যারা অকুস্থলে উপস্থিত ছিল তার উপর বেস করে। সেটা যদিও ধরেও নিলাম হলো, তখন সিসিটিভি এবং মোবাইল ফোন দুটোরই অনুপস্থিতিটা একটা বড় কারণ। এখন মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ইত্যাদি দেখেও অনেক কিছু বোঝা যায়। তো ধনঞ্জয়ের বক্তব্য এবং তার বাড়ির লোকের বক্তব্য ছিল তারা গরিব, তারা সঠিক উকিল দিতে পারেনি, সেই কারণে তারা কেসটা জিততে পারেনি। এবং 14 বছর একটা মানুষ জেলে কাটানোর পরেও তাকে ফাঁসির অর্ডার কীভাবে দেওয়া হলো, এটা নিয়ে আমি বলছি না, তখনকার বুদ্ধিজীবীরা, কিন্তু এই যে সুজাত ভদ্র যারা রয়েছেন মানবাধিকার কর্মী, এরা অনেক আন্দোলন করেছিলেন, কিন্তু কোনো কিছুই কাজে আসেনি। আলটিমেটলি তাকে ক্যাপিটাল পানিশমেন্টের অর্ডার বহাল রাখা হয়েছিল। তো আমার বক্তব্য যেটা, সেটা হচ্ছে যদি কোনো বিচারে ভুলচুক থেকে গিয়ে থাকে, কারণ যেহেতু তখন এতটা এই যে বললাম মোবাইল ফোন বা সিসিটিভির এই হেল্পগুলো ছিল না, ভুলচুক কি রয়ে গিয়েছে বা ইচ্ছাকৃত? কারণটা বলছি, কেন ইচ্ছাকৃত ভুলচুক বা ইচ্ছাকৃত শব্দটা সাজানো হয়েছিল? কারণটা কিছুই না, কেস যখন কোর্টে উঠলো তখন এই যে হেতালের মা, যিনি অনেক দেরি করে পুলিশে খবর দিয়েছিলেন এবং যার আচরণ যথেষ্ট রহস্যজনক মনে হয়েছিল, এবং তিনি কিন্তু ধনঞ্জয়ের নামটা পুলিশকে দিয়েছিলেন, যেহেতু এরকম ঘটনার কথা তিনি রিপোর্ট করেছিলেন। এবং এটা সত্যি যে 2 দিন আগেই কিন্তু ধনঞ্জয়ের রিপোর্টিংটা হয়েছিল হেতালের বাবার দ্বারা সেক্রেটারির কাছে, যে এ মেয়েকে উত্তক্ত করে। তাহলে এটা ধরে নেওয়াই যায় এই ঘটনাটা নিশ্চয়ই সত্যি ছিল। তাহলে ধনঞ্জয় সব কথা সত্যি বলেনি, সেটাও সত্যি। তাহলে যে এই যে ধনঞ্জয় বলছে সে সিনেমায় গেছিল, সে কিন্তু সিনেমার কোনো টিকিট দেখাতে পারেনি, সেটাও ঘটনা। সেটাও অনেক সময় আমরা টিকিট ফেলে দিই, সত্যিও হতে পারে, মিথ্যাও হতে পারে, এটাও বিচার করার বা এখন কোনো আর সেটার উপায় নেই। ঠিক আছে, এরপর যতবার কোর্টে কেসের ডেট পড়েছে, একবার মাত্র হেতালের মা কোর্টে হাজিরা দিয়েছিলেন, এবং তখনও তার কথার মধ্যে কিছু অসামঞ্জস্য পাওয়া গিয়েছিল বলে জানা যায়। তারপর যতবার তাকে ডাকা হয়েছে সাক্ষী দিতে, তিনি কিন্তু কোর্টে কোনোদিনই যাননি। এবং কয়েক মাসের মধ্যেই এরা পুরো পরিবার সমস্ত ব্যবসাপত্র বিক্রি বাটা করে গুটিয়ে, সমস্ত চাটিবাটি গুটিয়ে যাকে বলে, গুজরাটে শিফট করে যায়। যারা 1987-এ গুজরাট থেকে ব্যবসার উদ্দেশ্যে এসে কলকাতায় রীতিমতো ফ্ল্যাট কিনে বসবাস শুরু করেছিলেন, তারা চলেই গেলেন ফরএভার। সেটা যেতে পারে মানুষ, কিন্তু কোর্টে যখনই হাজিরা ডেট পড়তো তার মা আর আসতো না। তার মানে কেসটা সম্পর্কে তাদের আর কোনো ইন্টারেস্ট ছিল না। শুধুমাত্র একজন মানুষ, একটা খুনি প্রয়োজন ছিল, যে মেয়েকে কেন কে হত্যা করেছে। তো এই ধনঞ্জয়ের নামটা বলে দিয়ে, ধনঞ্জয় গরিবের ছেলে, তাকে অ্যারেস্ট করিয়ে দিয়ে, এবং কি বলবো, সমস্ত সাক্ষ্য প্রমাণ মিলছে না এগুলোই, যে যদি কেউ মেয়েটিকে ওরকমভাবে ব্রুটালি শেষ করে দিয়ে চলে আসবে সিঁড়ি দিয়ে,
তাহলে সে কী করে ধোপদুরস্ত কাপড় জামা পরা? আর ওই চেনটা যে ধনঞ্জয়েরই চেন কিভাবে প্রমাণ হবে? আর একটা ঘড়ি পাওয়া গিয়েছিল তার কুলডিহির বাড়ি থেকে, রিকো ঘড়ি সেই সময়কার। তো এরকম ঘড়িও তো বাজারে হাজার একটা আছে। কেন বলছি? কারণ ওই ঘড়ি যে দোকান থেকে কেনা হয়েছিল একটা নাম্বার থাকে, কি নাম্বার বলে আমার এখন মনে নেই, সেই নাম্বারের সাথে এদের দেওয়া যে ঘড়ির নাম্বার ম্যাচ করছে। মানে যে ঘড়িটা পাওয়া গেছে এবং যেটাকে সাক্ষ্য প্রমাণ বলে কোর্টে পেশ করা হয়েছে, সেই ঘড়িটার যে নাম্বার, ওই সিরিয়াল নাম্বার, মনে পড়েছে, সিরিয়াল নাম্বার, এবং যে ঘড়িটা এরা কিনেছিলেন যে দোকান থেকে, বাড়ির পিছনেই একটা দোকান ছিল, সেখান থেকে যে ঘড়ি হারিয়ে গেছিলো বা চুরি গেছিলো বলে এরা বলেছেন যে আলমারি খোলা ছিল, চুরি গেছিলো ইত্যাদি। তো সেটা কিন্তু যার মানে কুলডিহির বাড়ি থেকে যেটা উদ্ধার হয়েছিল তার সঙ্গে যে যে ঘড়ি কোর্টে জমা দেওয়া হয়েছে তার মানে ব্যাচ নাম্বার ম্যাচ করছে না। তো এই ঘড়ির কাণ্ডটাও কিন্তু জল মেশানো রয়েছে। বোঝা যাচ্ছে যে এই সাক্ষ্য প্রমাণগুলো হতে পারে যে মিথ্যা সাক্ষ্য প্রমাণ রয়েছে। আর কথা, চেন, যে চেনটা পাওয়া গিয়েছিল সেই চেনটা প্রথমে জানা গিয়েছিল ওই ফ্ল্যাট বাড়িরই অন্য আরেকজন যে কাজের লোকে। সে পরে আবার যখন সাক্ষ্য দেয়, সেটা কিন্তু সে কোর্টে প্রথমে বলেছিল, পরবর্তীকালে সে যখন আবার সাক্ষ্য দেয় সে বলে না, ওই চেনটা আমি ধনঞ্জয়কে গিফট করেছিলাম। তো এরকম চেন তো বাজারে হাজার একটা উপলব্ধ আছে, তাই না? আর বোতামটা মিলিয়ে দেখাই হয়নি। তো তাহলে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতেই বা কী করে এত বড় অর্ডারটা হয়ে গেল? সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি ছিলেন তার বক্তব্য ছিল, যেটা কোর্টে রেকর্ডেড, যে যখনই তিনি এই ধনঞ্জয়কে দেখেন তখন তার ইন্দিরা গান্ধীর যে মনে পড়ে যায় অ্যাসাসিনেশনের কথা, যে ইন্দিরা গান্ধীকে তারই যারা রক্ষাকর্তা ছিল তারা কিভাবে ঝাঁঝরা করে দিয়েছিল গুলিতে। তখন তার মনে হয় এই ধনঞ্জয়ও রক্ষাকর্তা ছিল, অথচ সে এই মেয়েটিকে এইভাবে অত্যাচার করে শেষ করেছে। এবারে বলি যে ইয়ের কথা বলা হচ্ছে যে শারীরিক যে মানে ফিজিক্যাল রিলেশন হয়েছিল মারা যাওয়ার আগে, সেটা কিন্তু কোনো জবরদস্তি করা হয়েছিল এরকম কোনো প্রমাণ নেই। এবং সবচেয়ে বড় প্রমাণ যেটা, সেটা হচ্ছে এই মেয়েটির শরীরে এবং আশেপাশে কোথাও কোনো জায়গায় এই যে ধনঞ্জয়ের হাতের আঙুলের কোনো ছাপ পাওয়াই যায়নি। তাহলে আঙুলের ছাপ না দিয়ে এত বড় কাণ্ডটায় ধনঞ্জয় যদি সুপারম্যানও হয় তাহলে কি সে করতে পারতো? আপনারা ভালো করে ভেবে বলবেন তো, যেটা কি সম্ভব যে আঙুলের কোনো ছাপ বাড়ির কোথাও নেই, না দরজায়, না মেয়েটির শরীরে, না কোথাও, অথচ সে দরজা ভেতর থেকে লক করা, আবার সে দরজা ফুঁড়ে সে কি কোনো অশরীরী যে সে বাইরে বেরিয়ে গেল? শুধু তাই নয়, তার শরীরে জামা কাপড়ে কোনো রক্তের ছিটাও নেই, শুধু টাইমটা ম্যাচ করছে বলে এবং তাকে ওই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে দেখা গিয়েছে বলে। এবং সে বলেছে আমি একটা ফোন করতে যাচ্ছি উপরে, কারণ তখন সবার বাড়ি ফোন থাকতো না, আগেই বলেছি মোবাইল ফোনের ব্যাপারই ছিল না, তার একটা জরুরি ফোন করার ছিল এই সেক্রেটারিকেই, তাই সে তিনতলায় কারুর বাড়ি ফোন ছিল বলে উঠেছিল। এবং যে প্রত্যক্ষদর্শী যে দশরথ মুর্মু, সে নাকি বলেছিল আদালতে যে সে ওই বাড়িতেই ফোন করার কথা বলেছিল। এবার প্রশ্ন, যে মেয়েটিকে যে লোকটি রোজ নাকি উত্ত্যক্ত করে, বাজেভাবে ইঙ্গিত করে, ইঙ্গিত করে, সেই মেয়েটি বাড়িতে যখন একা, এবং সে একটি বড় মেয়ে, 17-18 বছরের মেয়ে, সে কেন এই লোকটিকে বাড়ির ভিতরে ঢুকতে দিল দরজা খুলে? সে তো দরজা খুলবেই না, কারণ ম্যাজিক আই দিয়ে তো দেখা যাচ্ছে কে এসছে, সে তো কিছু বলে কাটিয়ে দিতে পারতো, সে তো চুপ করে থাকতে পারতো, দরজা না খুলতে পারতো, কারণ সে জানে আর কিছুক্ষণের মধ্যেই তার মা এসে পড়বে। তাহলে সে এই লোকটিকে ফোন করার জন্য কেন দরজাটা খুলে দিল? এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন, তাই না? এগুলো কিন্তু কোর্টে বিচার করাই হয়নি, এই নিয়ে জিজ্ঞাসাবাদ হয়তো করাই হয়নি, না হলে কেন এই ক্যাপিটাল পানিশমেন্টের অর্ডারটা বহাল থাকবে? এটা কিন্তু ভেবে দেখার মতন বিষয় না। আমি কোনো ধনঞ্জয়ের হয়ে ওকালতি করছি না, আমি শুধু এটা প্রমাণ করার চেষ্টা করছি যে এভিডেন্স বলে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতেই প্রমাণ করা হয়েছিল যে এই লোকটি দোষী, কিন্তু ওই লোকটি দোষী নয় সেটা প্রমাণ করার কোনো চেষ্টা করেনি, করতে পারেনি। তার কারণ ভালো উকিল এরা দিতেই পারেননি, যদিও এদের বাড়ির সমস্ত যা জমি জমা, টাকা পয়সা, গহনাগাটি যা ছিল সমস্ত বিক্রি হয়ে গেছিল। এমনি এরা খুব গরিব, তার বাবা হচ্ছে একজন গ্রামের পুরোহিত এবং চাষিবাসী, বাড়িতে অনেকগুলি মেয়ে, তাদের কারোর বিয়েও তিনি আর দিতে পারবেন না, কারণ টাকা পয়সা একেবারেই শেষ, তিনি বলছেন। সেটা 2004 সালে বা তার কিছু আগে যখন ডকুমেন্টারিটা তৈরি হয়েছিল, সেটা যাই হোক। তো ঘটনা হচ্ছে যে সঠিক প্রমাণও কিন্তু পেশ করা হয়নি, এবং মেয়েটির মাও পরবর্তীকালে আদালতে উপস্থিত হয়নি। তা সত্ত্বেও নিজের থেকে দায়িত্ব নিয়ে, সরকারি এবং চাপ ছিল, মানুষেরও চাপ ছিল, মানুষ খুব চেঁচামেচিও করেছিল সে সময়, ফাঁসি দিতে হবে ইত্যাদি বলে, তো সেই অর্ডারটাই বহাল থাকে। যদিও এই লোকটি ধনঞ্জয় কিন্তু কোনো দিন এক মুহূর্তের জন্য
স্বীকার করেনি যে সে এই ধরনের দোষ করেছে। সে আগাগোড়া বলেছে আমি কোনো দোষ করিনি। সে এটাও বলেনি সে ওই সময় ওই বাড়িতে উপস্থিত ছিল না, সেটা ছিল, যদিও তার ওই ডিউটি ছিল না, সেজন্যই সে নিজেকে প্রোটেক্ট করতে পারেনি। সে যেহেতু ওখানে উপস্থিত ছিল, কিন্তু এটা প্রমাণ কি তার থেকে করা যায় যে তার হাতের ছাপ পর্যন্ত, যেখানে মেয়েটির বডি এবং আশেপাশে কোথাও, ঘরের মধ্যে কোথাও পাওয়া যায়নি, তাহলে কিভাবে সে দোষী হচ্ছে? তো এগুলোও বিচার করে দেখা হয়নি। তার জন্য কিন্তু সিসিটিভিরও প্রয়োজন ছিল না, মোবাইল ফোনেরও প্রয়োজন ছিল না। কেসটা ছিল দুর্বল। দুর্বল বলতে এর দিক থেকে বলার মতন কেউ ছিল না আসামির দিক থেকে। সেই কারণেই কিন্তু প্রমাণ হয়ে গিয়েছিল যে, মানে প্রমাণ হওয়ার নয়, তাও হয়ে গিয়েছিল এই দোষী। এবং যেহেতু সারা দেশে রব উঠেছিল ফাঁসি দেওয়া হোক, তাই তাকে সেই অর্ডারটাই বহাল রাখা হয়েছিল। কিন্তু এখন যা সাক্ষ্য প্রমাণ আরও পাওয়া যাচ্ছে, এবং এই যে বললাম দুজন স্কলার ISI এর, তারা যে বলছেন, প্রমাণ করে দেখাচ্ছেন যে উপর থেকে মুখ বাড়ানোই সম্ভব না, কারুর দেখতে পাওয়াই সম্ভব না যে কেউ মুখ বাড়াচ্ছে বা কারুর মুখ বা কে কথা বলছে, তাহলে এটা কিভাবে সম্ভব হলো? এগুলো কোনোটাই প্রমাণ করছে না এখন বোঝা যাচ্ছে যে। এবং স্পাম প্রমাণ করে, মানে DNA টেস্ট করে দেখাই হয়নি যে সেই স্পামটা কার। এই প্রসঙ্গে বলি, কেন বললাম যে মেয়েটি তাহলে কিভাবে বলা হচ্ছে যে সে শারীরিক সম্পর্কে গিয়েছিল মারা যাওয়ার আগে, সেটা বলি। একজন মহিলা যিনি আরেকটি বিল্ডিংয়ে থাকেন, একটু দূরে, ওখান থেকে বোধহয় 5-10 মিনিটের দূরত্বে, মেয়েটি নাকি পরীক্ষা দিয়ে ডাইরেক্ট বাড়ি আসেনি। সেই মহিলার সঙ্গে তার দেখা হয়েছে পরীক্ষা দিয়ে কোয়েশ্চেন পেপার দেখানোর জন্য। সে তার স্যারের কাছে যাচ্ছিল। এই স্যারটিকে, স্যার আর কেউই না, একজন যুবক, গুজরাটি যুবক, যে ওই অন্য একটি ফ্ল্যাট বাড়ির বোধহয় 2তলা কি 3তলায় থাকতেন। তার কাছে কিছুটা সময় মেয়েটি কাটায়। সে বলেছিল যে কোশ্চেন পেপার দেখাতে যাচ্ছে, হতে পারে তার সঙ্গে কোনো রকম সম্পর্কে সে জড়িয়েছিল, যেটা কোনো পুলিশ কোনো জেরাই করেনি, ওই ছেলেটির কাছে যায়নি। আমি জানি না সেটা কেন, আমি কেন, কেউই জানে না, আমার কোনো বক্তব্যই নেই। কারণ আমি বিভিন্ন খবরের কাগজ পড়ে, ভিডিও দেখে আমি আমার বক্তব্যটা তৈরি করেছি আর ভিডিওটা তৈরি করছি। আমার নিজস্ব বক্তব্য এগুলো কিছুই নয়, এগুলো বিভিন্ন সোর্স থেকে অন্যান্য ভিডিওতে আমি দেখেছি যে সেই ছেলেটিকেও কোনো জেরা করা হয়নি। তবে সেই ভদ্রমহিলা, জানি না, হয়তো সাংবাদিকদের কাছে বলেছিলেন, যার সঙ্গেও কিন্তু এই হেতালের বেশ ভালো রিলেশন ছিল ওই ভদ্রমহিলার সঙ্গে, হয়তো আন্টি বা দিদি বা বৌদি বলে ডাকতো। তো তিনি কিন্তু দেখেছিলেন যে বাড়ি আসার আগে মেয়েটি ওখানে গেছিল, তাহলে সেখানে হতে পারে তার সঙ্গে, মানে উইথ কনসেন্ট কোনো সম্পর্ক হয়েছিল। না হলে যে স্পামটা, আবার হতেও পারে যে এটা অন্য কারো ঘরের ভেতরেই কিছু হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে আন্ডারগার্মেন্টস, লোয়ার আন্ডারগার্মেন্টসটা একবার খোলা হলো, ঠিক আছে, মানে স্পাম তাতে গেল, তারপর সেটা খোলা হলো, তারপর আবার সে সেটা পরে নিল, তারপর তার খুনটা হলো, তারপর সেটা রক্ত লাগলো, তারপর আবার কে সেটা খুললো, খুলে সেটা আবার সেখানে পড়ে নেই, সেটা ঘরের কিছু দূরে টিভি ক্যাবিনেটের নিচে পড়ে আছে, এবং সেখানেও শুকনো রক্তের দাগ দেখা গিয়েছে। এগুলো বোঝা গেল না, এগুলোও কিন্তু পরিষ্কার নয়, এগুলো নিয়ে কোনো রকম টেস্ট করা হয়নি, করে দেখা হয়নি, এবং কোনো টেস্ট, কোনো ব্লাড টেস্টই ধনঞ্জয়ের সঙ্গে মিলিয়ে দেখাই হয়নি। শুধু এই কথার বেসিসে, দুজন সাক্ষীর কথার বেসিসে যে ওকে উঠতে দেখা গিয়েছিল মোটামুটি একই টাইমে, এবং ওকে নামতেও দেখা গিয়েছিল। এই সময়ের প্রসঙ্গে আর একটা কথা বলি, যে আরেকজন যে মানে ছিল, দশরথ মুর্মুই হবেন, মানে ওই বাড়ির যে গেটকিপার বা ওই সিকিউরিটি গার্ড, তিনি কিন্তু জানাচ্ছেন যে এই ভদ্রমহিলা, যে যশোমতী, যিনি, যার নাম যশোমতী পারেখ, যে হেতালের মা, তিনি কিন্তু রোজ 4:10 যেতেন মন্দিরে। তো তিনি বলছেন না, আমি 5:10 গিয়েছিলাম সেদিন, 5:10-20 এরকম বলছেন। কিন্তু এই যে সিকিউরিটি গার্ড অন্য আরেকজন, সে কিন্তু বারবার বলছেন না, 4:10 উনি গেছিলেন। তো এই সময় নিয়ে 1 ঘন্টার একটা গ্যাপ, এটা একটা বড় ব্যাপার। এইখানেই আরও একটা ব্যাপার বলবো আমি, যে মেয়েটির পেটে যে যখন ময়নাতদন্ত হয়, যে খাবারের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছে, সেটা কিন্তু খুব বেশি পুরনো না, অর্ধভুক্ত খাবার পাওয়া গিয়েছে। মেয়েটি বাড়ি এসেছিল, এসে ডেফিনেটলি সে লাঞ্চ করেছিল। মেয়েটির মা বিকেল পর্যন্ত তার সঙ্গে ছিল, বিকেলে সে আর কিছু খেয়েছিল কিনা জানা নেই, কিন্তু তার পেটে অর্ধভুক্ত খাবার থাকার অর্থ খাবারটা আর হজম হওয়ার সময় পায়নি, তার মানে অনেকক্ষণ আগেই তাকে হত্যা করা হয়েছে। তাহলে 5টার পরে যে ধনঞ্জয়কে দেখা গিয়েছে সিঁড়িতে, সে কিভাবে হত্যাটা করবে? সে যদি হত্যা করে, ভালো করে এই জায়গাটা বুঝবেন, তাহলে কিন্তু মেয়েটির পেটের ভিতর খাবারটা অর্ধভুক্ত থাকতো না, পুরোপুরি ডাইজেস্টেড হয়ে যেত। আশা করি বোঝাতে পারছি আমি বলতে কি চাইছি। কিন্তু পুরোপুরি ডাইজেস্ট হয়নি মানে হচ্ছে মেয়েটির পেটে খাবার, মানে সে আরও আগেই মারা গিয়েছিল, এটা হতেই পারে। সেটা আরও একবার ময়নাতদন্ত করলে হয়তো ভালোভাবে রিপোর্টটা পাওয়া যেত, কিন্তু সেটাও করা হয়নি। তো এইগুলো হচ্ছে লুপ হোলসগুলো আমি বললাম। আমি এটা বলছি না যে না, ধনঞ্জয় করেইনি, তাকে একেবারেই ফাঁসানো হয়েছে, কিন্তু আমি এমন কিছু লজিক উপস্থিত করলাম, শুধু আমি নই, এরকম খবরের কাগজে তখন এত বেরোয়নি, কিন্তু বিভিন্ন ভিডিওতে, এবং যে রিসার্চ স্কলার যারা রিসার্চ
করে বের করেছেন যে এমন অনেক লুপহোলস রয়েছে যেটা দিয়ে মানে অনায়াসে বোঝানো যায় যে ধনঞ্জয় হয়তো হত্যাকারী নয়, এবং এত ছোট কারণে সে এই ধরনের ভাবে ওই বাচ্চা মেয়েটিকে কেন মারবে। সে তো একটা গরিব লোক, সে তো জানে আজ হোক আর কাল হোক পুলিশ আমাকে খুঁজে বার করবেই। সে অন্য জায়গায় ডিউটি সেদিন করতে যায়নি, কিন্তু সে বলেছিল পরে যেদিন থেকে ডিউটি জয়েন করবে সে যাবে। এবার পালিয়ে যাওয়ার কথার প্রসঙ্গে আসি, সে পালালো কেন? এক নম্বর, সে ওই অ্যাম্বাসাডার কারে করে পালালো, তার কারণ তাকে দুজন মানুষ বলেছিল, তারই সতীর্থ ধরনের, তোকে পুলিশ খুঁজছে। খুব স্বাভাবিকভাবেই সে ভয় পেয়ে গিয়েছিল, ভয়ে পালাতে পারে, এটা একটা সম্ভাবনা। সে পালিয়ে বেড়াচ্ছিল একই কারণে, কারণ সে জানে সে গরিব, তাকে ধরতে পারলে সে আর বেরোতে হয়তো পারবে না, কারণ উকিল আদালত করার ক্ষমতা তার নেই। যদিও তাকে ধরা পড়তেই হয়েছে, সেটা আলাদা কথা, কিন্তু পালিয়ে গিয়ে সে তার আরও যেন দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে দিয়েছিল যে হ্যাঁ সেই অপরাধ করেছে, নাহলে সে পালালো কেন? এটা তো কথা, তাই না? এই প্রসঙ্গে জানা যায় যে তার পরের দিনই কিন্তু তার দাদার ছেলের পৈতে ছিল, দেশের বাড়িতে সে যেতই। সে সেই দিন সেই জন্যই ওই টাইমে সে ওপরে গেছিল, তিনতলাতে উঠেছিল, যে বিভিন্ন ফ্যামিলি তাদের বিভিন্ন ফাইফরমাস, মানে আজ কল খারাপ হয়ে গিয়েছে, কাল কিছু একটা দরজার ল্যাচ খারাপ হয়ে গিয়েছে, এগুলো কিন্তু ধনঞ্জয় পারতো সারাই করতে, এবং এইসব কাজ করে টুকটাক সে পয়সা রোজগার করতো। যেহেতু তার রোজগার যথেষ্ট ছিল না, সে যথেষ্ট গরিব ছিল, এবং এই কাজটা করে সে যে টাকাগুলো পেত সঙ্গে সঙ্গে হাতে পেত না। তো যাই হোক, সেই টাকাগুলো তার যে পাওনা ছিল সেগুলো কালেক্ট করার জন্য হয়তো বা সে দোতলা তিনতলা থেকে কালেক্ট করছিল, বিভিন্ন ফ্ল্যাট থেকে, এটা হতে পারে বলে অনেক মহল থেকে জানানো হচ্ছে, যে সেই জন্য সে সেগুলো কালেক্ট করতে তার ডিউটি আওয়ার্সের পরেও থেকে গিয়ে ওখানে গেছিল, এবং মানে তার দুর্ভাগ্যক্রমে ম্যাচ হয়ে গিয়েছিল টাইমটা, যে সময়ে হেতালের মা এসে দরজা ধাক্কা দিয়ে বডিটা আবিষ্কার করেন সেই সময়ের সাথে ট্যালি করে গিয়েছিল সময়টা। এটা হতে পারে যদি সে অপরাধী না হয়, এমন হতেই পারে সে অপরাধী, কিন্তু আমি যে প্রমাণগুলো দিলাম যে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ, তাহলে কিভাবে কোনো অপরাধী দরজা ভেদ করে সশরীরে বাইরে আসতে পারে, তাও আবার ধোপদুরস্ত জামা কাপড় পরে? তার জামা কাপড়ের কোনো টুকরো ঘরের ভিতর পাওয়া যায়নি, তার কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, তার কোনো ডিএনএ স্যাম্পেল ম্যাচ করে দেখাই হয়নি যে পাওয়া গিয়েছে কিনা। মেয়েটির লোয়ার আন্ডার গার্মেন্টসের স্পাম কার্ড, সেটা তার ডিএনএর সঙ্গে ম্যাচ করছে কিনা জানা আশু প্রয়োজন ছিল, এবং সেই পরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও সেটা কেন করা হয়নি, এটা নিয়ে কিন্তু আলোচনার প্রয়োজন থেকে গেছিল। কিন্তু সেটা না করে, সেসব আলোচনার আর না গিয়ে, তার মধ্যে কেসটি যেহেতু হেরে যায় এরা, 14 বছর জেলবাস করার পরেও এই লোকটিকে কিন্তু ফাঁসি কাঠে ঝুলতে হয়েছিল, এবং সে ছিল তার সংসারের মোটামুটি অন্যতম একজন আর্নিং মেম্বার, এবং তাদের বাড়িতে অনেকগুলি মেয়ে ছিল। তো একটি লোকের জীবন নিয়ে নেওয়ার আগে, যে আমার বক্তব্যটা এটাই, যে একটি মানুষের জীবন নিয়ে নেওয়ার আগে, ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার আগে কি এই দিকগুলো বিচার করার প্রয়োজন ছিল না? অবশ্যই ছিল। আমি আমার দেশের জুডিশিয়ারি সিস্টেমের প্রতি যথেষ্ট আস্থা রেখেই বলছি, কেসটা যদি রিওপেন করা হয় এবং যদি আবার বিচারটা হয়, তাহলে আমার মনে হয় এই পরিবারটি, তাদের প্রতি জাস্টিস করা হবে। তারা কিন্তু বিচার চেয়েছিলেন, এবং তার জন্য তারা তাদের জমি জমা সমস্ত বিক্রি করে দিয়েছিলেন। তারা জানতেন তারা কি অবস্থার মধ্যে পড়তে চলেছেন, তবু চেয়েছিলেন তাদের ঘরের ছেলেটি বেঁচে ফিরে আসুক, কারণ প্রথমেই লোয়ার কোর্টেই কিন্তু ফাঁসির হুকুমই হয়ে গেছিল। তো আপনারা বিচার করে বলবেন যে কতটা সঠিক মনে হলো যে যুক্তিগুলি দিলাম সেগুলি, এবং কেসটা রিওপেন হওয়ার প্রয়োজন আছে কিনা। কারণ দেখুন, বিচার ব্যবস্থাও তো মানুষ দিয়েই তৈরি, হতেই পারে সঠিক সাক্ষ্য প্রমাণের অভাবে বিচারে ভুলও যদি হয়ে থাকে, সেটা শুধরে নেওয়ার, এখন আর শুধরানো বলতে মানুষটিকে ফেরানো যাবে না, কিন্তু কিছু ক্ষতিপূরণ বা সঠিক যে দোষটা করেছে তাকে খুঁজে এনে তাকে শাস্তিটা দিলেই কি সঠিক বিচারটা হতো না? কারণ যদি কোনো মানে বলে না যে অনেক অপরাধী ছাড়া পেয়ে গেলেও একজন নিরপরাধও যেন সাজা না পায়, যদি সেই নিরপরাধের সাজা হয়ে থাকে, তাহলে সেটা যে কত বড় পাপ, তাহলে যে কোনো হত্যার চেয়েও সেটা অনেক বড় পাপ বলেই আমার মতে বলে, এবং সকলেই সেটাই বলছেন যারা চান যে কেসটা রিওপেন হোক। তো আপনারা আপনাদের মতামত অতি অবশ্য করেই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আশা করি ভিডিও ভালো লেগেছে, তাহলে লাইক কমেন্ট তো করবেনই, এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। তো ভিডিও এখন এখানেই রাখবো, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। এরকম আরও অনেক ভালো ভিডিও নিয়ে আসবো, আর এই বিষয়টা আমাদের ভাবায়, এরকম আরও অনেক বিষয় নিয়ে ভিডিও করার ইচ্ছা রয়েছে। আপনারা জানাবেন কমেন্ট বক্সে এই ভিডিও কেমন লাগলো, আপনাদের কি বক্তব্য, এবং আরও এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান কিনা, তাহলে অতি অবশ্যই নিয়ে আসবো। এবং এখন এই ভিডিও এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি, নমস্কার।